শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে যেসব সরকারি পেনশনার পেনশন নেন তাদের মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে বকেয়া ডিয়ারনেস রিলিফ প্রদান এবং পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত রাজ্য সরকারি পেনশনার তারা রয়েছেন, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যের ব্যাংক থেকে তারা পেনশন নেন, তাদের বিষয়টাও বলবো। সঙ্গে বর্তমান পে কমিশন এবং ডিএর প্রসঙ্গ থাকবে। ইন্টারিম রায় দিয়েছিলেন অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এবং সঞ্জয় কারোল জুন মাস 2025। সাধারণত মন্ত্রিসভা, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এরা নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারি দপ্তর কার্যকর করে। সরকারি দপ্তরের ডে টু ডে ওয়ার্কে মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার অন্যান্য সদস্য বা মাননীয় অর্থমন্ত্রীর প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করার মতো সময় বা সুযোগ থাকে না। স্বাভাবিকভাবে জুন 2025-এ যখন ইন্টারিম অর্ডার হলো এবং তাতে 25% অব দ্য এরিয়ার ডিএ এবং ডিয়ারনেস রিলিফ রোপা 2009 অনুসারে দেওয়ার নির্দেশ হলো, তখনই অর্থ দপ্তরের আধিকারিকরা জেনে গিয়েছিলেন যে কলকাতার ব্যাংকগুলি থেকে যেসব পেনশনার পেনশন নেন তাদের দেওয়ার ক্ষেত্রে একটা ডাটাবেস দরকার। 2026 সালের 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের অন্তিম রায় হয় অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ। তারা নির্দেশ দিয়েছিলেন 15ই মের মধ্যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া সমস্ত ডিএ এবং ডিয়ারনেস রিলিফ রাজ্য কর্মীদের দিয়ে দিতে হবে। কাজেই 5ই ফেব্রুয়ারি অর্থ দপ্তরের এই আধিকারিকরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ইন্টারিম অর্ডার খারিজ হচ্ছে না, উল্টে যে অন্তিম রায় বা ফাইনাল রায় হয়েছে তাতে এই ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স বকেয়া এটা দিতে হবে এবং দিতে হলে সংশ্লিষ্ট উপভোক্তাদের ডাটা ব্যাংকটা থাকা দরকার। এই আধিকারিকরাই কিন্তু আজও অর্থ দপ্তরে রাজ করছেন। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইন চার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট মাননীয় প্রভাত কুমার মিশ্র আজও অর্থ দপ্তরের দায়িত্বে। আমরা যখন 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসি, তাকে কেএমসি এলাকার পেনশনারদের কথা, ওয়ার্ক চার্জ কর্মচারীদের কথা, চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের কথা এবং ডেলি ওয়েজেসে যারা নিযুক্ত হোমগার্ড, এনবিএফ, সিভিল ডিফেন্স ইত্যাদিতে তাদের ডিএর বিষয়টি আমরা কিন্তু তুলেছিলাম, সঙ্গে গ্র্যান্ট ইন এড হেডের যারা বেতন পেনশন পান তাদের কথা। তা মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন যে 7 দিনের মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিস, রিজার্ভ ব্যাংক, বিভিন্ন ব্যাংকগুলো এবং অর্থ দপ্তর মিলে বসে এজির সঙ্গে প্রয়োজন হলে আলোচনা করে 7 দিনের মধ্যে কেএমসি এলাকার যে ব্যাংক থেকে যে পেনশনাররা, সরকারি পেনশনাররা পেনশন তোলেন তাদের পেনশনটা ডিসবার্সমেন্ট করার জন্য অর্থ দপ্তরের সচিব প্রভাত কুমার মিশ্রকে নির্দেশ দিয়েছিলেন। তা আজকে জুলাই মাস প্রায় শেষ হতে চলল, আজকে 26শে জুলাই। এখনো পর্যন্ত কলকাতার কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে পেনশন নেন এমন সরকারি পেনশনাররা কিন্তু
তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সা এরিয়ার ডিয়ারনেস রিলিফ ঢোকেনি। 2রা এপ্রিল বিভিন্ন জেলায় যেসব সরকারি পেনশনাররা পেনশন নেন তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, যদিও ভুল হিসেবে। তারা 57% তাদের প্রাপ্যের থেকে কম পেয়েছেন, কিন্তু তারা একটা টাকা পেয়েছেন। আজকেও কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে যারা পেনশন নেন সেই সব সরকারি পেনশনাররা অপেক্ষা করে বসে আছেন আর আমাদের ফোন করছেন। এখন এই সংখ্যাটা, যারা কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে পেনশন নেন তাদের সংখ্যাটা কি খুব বিরাট বেশি, যাতে করে রাজ্য সরকার তার অর্থ দপ্তর এখনো তাদের ডাটাবেসটা তৈরি করতে পারছেন না? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় সরকারি পেনশনার আছেন 14,197 জন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 4,786, ইন্ডিয়ান ব্যাংকে 2,035, ইউকো ব্যাংকে 1,105 জন, ব্যাংক অফ বরোদায় 1,000 জন, ব্যাংক অফ ইন্ডিয়া 941 জন, সেন্ট্রাল ব্যাংক 716 জন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 233 জন, মোট হচ্ছে 25,588। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 224 জন, ব্যাংক অফ মহারাষ্ট্র 50, আর বাংলার বাইরের বিভিন্ন ব্যাংকে 3 জন। এই হচ্ছে সরকারি পেনশনার যারা বিভিন্ন কেএমসি এলাকার এবং রাজ্যের বাইরের ব্যাংক থেকে পেনশন নেন, সেই মোট হচ্ছে 25,588। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের পেনশনার, তাদের প্রতি মাসে রাজ্য সরকারের অর্থ দপ্তর পেনশন দেন, তাদের তথ্য রাজ্য সরকারের কাছে নেই। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? যদি ধরেও নিই তাদের কাছে তথ্য নেই, ব্যাংকের কাছে আছে বা এজির কাছে আছে, তাহলে তারা এতদিনে 5ই ফেব্রুয়ারি ফাইনাল রায় হয়েছে, আজকে 26শে জুলাই, আজ পর্যন্ত তারা এই ডেটা ব্যাংকটা তৈরি করতে পারেননি। এটা বিশ্বাসযোগ্য? এবং সংখ্যাটা যদি বিপুল বেশি হতো আমাদের কিছু বলার ছিল না, যে হ্যাঁ সত্যিই তো এত বিপুল সংখ্যায় একটু তো সময় লাগবেই। মাত্র 25,588 জন। এবং মজার কথা হচ্ছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বলেছিলাম যে এই যে ডাটাবেস নেই বলা হচ্ছে, এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। কারণ 2016 থেকে HRMS পোর্টালে বেতন হচ্ছে, তার তথ্য অর্থ দপ্তরে অবশ্যই আছে। এবং তার আগে 2015 পর্যন্ত কোষা নামক একটা সিস্টেমে বেতন হতো, ডিপার্টমেন্ট বেসড সিস্টেম। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে সেই কোষা সিস্টেমের ডেটা ব্যাংক বিভিন্ন ডিপার্টমেন্ট তারা নষ্ট করে ফেলেছে, তাহলেও টাটা কনসালটেন্সি সার্ভিসেস যারা এই দায়িত্বে ছিলেন তাদের কাছে কিন্তু এই পূর্ণাঙ্গ ডেটাবেস রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরব? যে সত্যিই কি ডাটাবেসের অভাবে, নাকি অর্থ দপ্তরের সদিচ্ছার অভাবে এই 25,588 জন সরকারি পেনশনার যারা কেএমসি এলাকার ব্যাংকগুলো থেকে পেনশন নেন তারা এই বকেয়া ডিএর টাকাটা পাচ্ছেন না? তাও অর্ডারে লেখা আছে, যে নতুন অর্ডার হয়েছে তাতে লেখা আছে তাদেরকে ইন্টারিম পিরিয়ডে রিলিফ দেওয়ার জন্য 50% অফ দ্য এস্টিমেটেড ডিয়ারনেস রিলিফ তাদের দেওয়া হবে। এখন মূল প্রশ্নটা হচ্ছে, এই কলকাতার সরকারি পেনশনাররা কিন্তু ভিখিরি নন, তারা সম্মানীয় রাজ্য সরকারের পেনশনার, অবসরপ্রাপ্ত কর্মী। তারা রাজ্য সরকারের কাছে কিন্তু কোনো রিলিফ, কোনো ভিক্ষে চাইছেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই প্রাপ্যটা তাদের অধিকার, এটা দিতে সরকার বাধ্য। যে অর্থ সরকার দিতে বাধ্য সেটা কেন রিলিফ বলা হবে? কেন এই রিলিফ পেনশনাররা নেবেন? এবারে আসুন, এই 25,588 জন পেনশনার আজও তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা ঢোকেনি। তারা আর কতকাল অপেক্ষা করবেন?
এবং এই যত দেরি হচ্ছে তত যে সেই টাকাটার উপর তো একটা সুদ হতো, সেই সুদটা তারা লস করছেন। এটার ক্ষতিপূরণ কে দেবে? এই 25,588 জন পেনশনারের মধ্যে অনেকেই প্রয়াত হয়ে যাবেন। তারা তাদের জীবৎকালে দেখে যেতে পারবেন না যে সুপ্রিম কোর্টের রায়ে তাদের এই অধিকারটা প্রতিষ্ঠা হয়েছে, সেটা তারা দেখে যেতে পারবেন না। দয়া করে সরকারের কাছে আবেদন, আর কোনো গল্প না বলে অবিলম্বে এই 25,588 জন কেএমসি এলাকার ব্যাংক থেকে যেসব সরকারি পেনশনার পেনশন নেন তাদের ডিয়ারনেস রিলিফের টাকাটা দয়া করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানোর ব্যবস্থা করুন। এবারে আসুন, পশ্চিমবাংলার রাজ্য সরকারে চাকরি করতেন, অথচ তাদের বাসস্থান ভিন রাজ্যে, তারা অবসরের পর ভিন রাজ্যে ফিরে গেছেন এমন 1,596 জন পেনশনার আছেন। তাদের মধ্যে বিহারের আছেন 714 জন, উত্তরপ্রদেশে আছেন 363 জন, ওড়িশাতে আছেন 269 জন, ঝাড়খণ্ডে আছেন 167 জন, অন্যান্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আছেন 83 জন, মোট 1,596। সংখ্যাটা কি খুব বিপুল? এরা প্রায়, আজকেও ফোন এসেছে যে দাদা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো টাকাটা ঢোকেনি, একটু দেখুন। এটা তো অন্য কোনো বিষয় নয়। আমাদের এজি, ওই সব রাজ্যের এজির সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের এখানকার এজি, তারা যোগাযোগ করে সমস্ত ডেটা নিয়ে তাদের ব্যাংকে টাকাটা চলে যাবে। এটা আজকের এই ডিজিটাল ব্যবস্থার যুগে এটা খুব বিশাল কিছু কাজ। কিন্তু আজও এই 1,596 জন যে ভিন রাজ্যে বসবাসকারী আমাদের রাজ্য সরকারের পেনশনার, তারা কিন্তু আজও পেনশন পাননি। আবার যারা পেনশনার প্রয়াত হয়েছেন, ফ্যামিলি পেনশনারও প্রয়াত হয়েছেন, তাদের এই অর্থটা তাদের যারা লিগ্যাল হেয়ার বা আইনসঙ্গত উত্তরাধিকারী তারা পাবেন। তারা কিভাবে পাবেন? কার সঙ্গে যোগাযোগ করবেন? কি সার্টিফিকেট তাদের লাগবে? তাদের যে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট লাগবে সেটা কি পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন দেবে, না সেটা কি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবেন, নাকি নোটারি করে নেওয়া হবে? কোনো রকম বিষয় কেউ জানেন? আমি তো জানি না। তার কবে এই ফ্যামিলি পেনশনারদের, তারা বারবার তাদের ট্রেজারিতে যাচ্ছেন, তারা যে দপ্তরে তাদের প্রয়াত মানে যার আইনসঙ্গত উত্তরাধিকারী তারা, তিনি কর্মরত ছিলেন, সেই দপ্তরে যাচ্ছে, কোনো জায়গা থেকে কোনো রকম সদুত্তর তারা পাচ্ছে না। আর কতদিন? 5ই ফেব্রুয়ারি রায় হয়ে গেছে, 15ই মের মধ্যে রায় সমস্ত পেনশনারদের, ফ্যামিলি পেনশনারদের, কর্মরত কর্মচারীদের এবং যারা লিগ্যাল হেয়ার, যারা আইনসঙ্গত উত্তরাধিকারী, তাদের টাকা দিয়ে দেওয়ার কথা। আর কতকাল তারা অপেক্ষা করবেন? সরকার, অর্থ দপ্তর কি একটু সক্রিয় হতে পারেন না? যদি সরকারের মুরদে এই কাজ না হয়, অর্থ দপ্তরের মুরদে এই কাজ না হয়, তারা এজেন্সি নিয়োগ করুন। কেন তাদের অপদার্থতার জন্য যারা এই টাকাটা, যাদের ন্যায্য প্রাপ্য, যাদের এটা অধিকার, তারা দিনের পর দিন বিলম্বিত হবেন? এবারে আসুন, গ্র্যান্ট ইন এড নিয়ে আমি গতকাল একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন। খুব দুঃখের সঙ্গে বলছি, ওয়ার্ক চার্জ কর্মচারীরা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্যান্য দাবির সঙ্গে আরেকটি দাবি করেছিলাম যে 1974 সাল থেকে ওয়ার্ক চার্জ কর্মচারীরা 3 বছর চাকরি হলে তাদের কোয়াজি পার্মানেন্ট স্টাফ করে নেওয়া হতো, তাদের ছাঁটাই করা যেত না, এবং 10 বছর কন্টিনিউয়াস সার্ভিস হলে তাদেরকে রেগুলার এস্টাবলিশমেন্টে রেগুলার কর্মী বা স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করা হতো। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অত্যন্ত অন্যায়ভাবে এই রেগুলারাইজেশনের যে অর্ডার, সেটাকে বাতিল করে দেন।
এবং সুপ্রিম কোর্টের যে রায় দেখিয়ে উমা দেবী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ কর্ণাটক অ্যান্ড আদার্স, সেই মামলার রায় দেখিয়ে এই আদেশনামা খারিজ করে দেন। আমি সেই রায়টা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে দেখেছি। সেই রায়ে শুধুমাত্র বলা হয়েছে সিভিল পোস্ট এবং সিভিল সার্ভিসে নিয়োগটাকে ফেয়ার করতে হলে পিএসসি বা ইউপিএসসির মাধ্যমে নিয়োগ করতে হবে। কিন্তু সংবিধানের ৩০৯ নম্বর ধারায় রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ পদ্ধতি, নিয়োগের নিয়মাবলী ইত্যাদিতে যে সাংবিধানিক অধিকার ভোগ করেন, সেই অধিকারে কোনো রকম হস্তক্ষেপ ওই মামলার রায় করেনি। অর্থাৎ মিথ্যাভাবে একটা মামলার কোর্ট করে এই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এখন খুব বেশি হলে ওয়ার্ক চার্জ কর্মচারী কর্মরত আছেন, খুব বেশি হলে ২,৫০০ থেকে ৩,০০০। তো তাদের জন্য এইটুকু করে দেওয়া যেত না? এবং তারা কিন্তু ডিএ পান। অন্যান্য স্থায়ী কর্মচারীরা যেভাবে ডিএ পান তারাও কিন্তু ঠিক একই রকমভাবে একই হারে ডিএ পান। আবার নির্দিষ্ট স্থায়ী পদের এগেনস্টে যাদের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হয়েছে, সেই সব সরকারি চুক্তিভিত্তিক কর্মীরা তারাও ডিএর আওতায় রয়েছেন। ডেলি রেটের যে সমস্ত ওয়ার্কার, হোমগার্ড, সিভিল ডিফেন্স, এনভিএফ ইত্যাদি দপ্তরে কর্মরত, তারাও কিন্তু আমাদের ডিএ বাড়লে তাদের কিন্তু ডেলি ওয়েজ বাড়ে। এই সব ক্ষেত্রে রাজ্য সরকার যে কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে দাখিল করেছেন, সেখানে কিন্তু তাদের সম্পর্কে কোনো রকম উল্লেখ নেই। সরকার কি তাদের প্রতি একটু সদয় হতে পারেন না? এবারে আসুন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৪৫ দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের বেতন ভাতা এবং পেনশন নগদে রাজ্য কর্মীরা পেয়ে যাবেন। প্রতিশ্রুতি কে দিয়েছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী। ৪৫ দিন অনেক দিন হয়ে গেছে। এখন গত ১ জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা পেনশন রাজ্য কর্মীরা ১ জানুয়ারি ২০২৭ থেকে পাবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ৪টি সংগঠনের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্টভাবে এই প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই পে কমিশনের গঠন তো ৫ই ফেব্রুয়ারি পূর্বতন সরকার তো ঘোষণা করে গিয়েছিলেন, এবং ইন্টারিম যে বাজেট, সেই বাজেটে তো ওই পে কমিশনের কথা আছে। তাহলে নতুন কি পেলাম আমরা? একটা জিনিস পেলাম যে নির্বাচনী প্রতিশ্রুতিতে যে ৪৫ দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা এবং পেনশন আমরা পেয়ে যাব, সেই প্রতিশ্রুতিটা মাননীয় মুখ্যমন্ত্রী রক্ষা করলেন না, এড়িয়ে গেলেন। সপ্তম রাজ্য বেতন কমিশন গঠিত হয়েছে এবং একটি ইউটিউব চ্যানেলে, প্রখ্যাত ইউটিউব চ্যানেল, দেখলাম তিনি রাজ্য কর্মীদের একেবারে বিপুল বেতনক্রম ইত্যাদি ইত্যাদি উপহার দিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বেতন কমিশনে রাজ্য কর্মীদের কোনো প্রতিনিধি নেই। যাদের নাম কমিশনের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে তারা প্রত্যেকেই আমলা। ষষ্ঠ রাজ্য বেতন কমিশনে রাজ্য কর্মীদের প্রতিনিধি ছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে যে পে কমিশনে রাজ্য সরকারই ঠিক করে দেন রাজ্য কর্মীদের কে প্রতিনিধিত্ব করবেন। ফলে তার লোক পে কমিশনে যায়, তারা পে কমিশনে গিয়ে খুব বেশি কর্মীদের জন্য কোনো কিছু বলেন এমনটাও নয়। তবুও কর্মচারীদের মর্যাদার জায়গা থেকে পে কমিশনের মেম্বার একজন রাজ্য কর্মী হওয়া বাঞ্ছনীয়, সেটা হলো না। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন পে কমিশনের রায় বা সুপারিশ বেরোতে ৬ মাস মতো লাগবে। আগের সরকারের সময় আমরা দেখেছি
6 মাস মেয়াদী পে কমিশন 4 বছরে পে কমিশনের রিপোর্ট দাখিল করেছেন। সেখানেও ডিএর বিষয়ে বলা হয়েছিল এটা সরকারের দয়ার দান, কর্মচারীদের অধিকার নয়। তা এই 6 মাস যে আবার বাড়তে বাড়তে আরও 6 মাস করে যাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা হিসেবে নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি মানেননি। আবার 1 জুন তিনি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাও কিন্তু এই অল্প কদিনেই সেটা লঙ্ঘন করলেন। সব থেকে বড় কথা, এই পে কমিশন আমাদের কি দিতে পারে? পে কমিশনে বেতন স্কেল একটা গুণিতক দিয়ে গুণ করে একটা বেতন ক্রম আমাদের দেওয়া হয়। এটা কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকার যেভাবে করেন ওই একেবারে টুকে দেওয়া বিষয়। মূল বিষয়টা হচ্ছে পে কমিশনের মূল সুবিধের জায়গাটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স সম্পর্কে সরকারের নীতি। বর্তমান সরকারের এই ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত নীতিটা কি? 20% ডিএ ঘোষণা হয়েছে, আমাদের এখন 45% ডিএ বাকি। 42% ডিএ বাকি ছিল। 1 জুলাই থেকে কেন্দ্রীয় কর্মীদের আরও এআইসিপিআই মেনে 3% ডিএ প্রাপ্য হয়েছে। তাহলে আমাদের মোট ডিএ বকেয়া হচ্ছে 45%। হ্যাঁ, এই 45%-এর মধ্যে 42% বকেয়া পূর্বতন সরকারের আমলের। কিন্তু সরকার তো একটা কন্টিনিউইং বডি, কাজেই পূর্বতন সরকারের যে দায় সেটা পরবর্তী সরকারকে বহন করতে হয়, এটাই নিয়ম। তা মাননীয় মুখ্যমন্ত্রী 20% ডিএ ঘোষণা করেছেন 1 অক্টোবর থেকে এবং আশ্বাস দিয়েছেন বাকি 42%-এর বাকি 22%, এখন সেটা বাকি 25% খুব শীঘ্রই ঘোষণা করবেন। প্রশ্নটা কিন্তু ডিএ ঘোষণা নয় এবং ডিএর কোয়ান্টাম কত পার্সেন্ট হলো তা নয়। আমরা বাম সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে কি দাবি করে এসেছি? যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার আমাদের ডিএ দিতে হবে প্রাপ্য হওয়ার দিন থেকে, এবং এই সংক্রান্ত একটা স্ট্যান্ডিং অর্ডার সরকারকে প্রকাশ করতে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম, গত 15 বছরে আমরা তিক্ত অভিজ্ঞতা দিয়ে বুঝেছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দেওয়ার জন্য যদি কোনো সরকারি স্ট্যান্ডিং অর্ডার না থাকে তাহলে শুধুমাত্র অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা সরকারের সদিচ্ছার উপর এই ডিএ দেওয়াটা যদি নির্ভর করে তাহলে কর্মচারীদের কি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়, শোষিত হতে হয়, বঞ্চিত হতে হয়, সেটা আমরা গত 15 বছরের অভিজ্ঞতা দিয়ে মর্মে মর্মে বুঝেছি। আপনি যেহেতু বিরোধী দলনেতা হিসেবে আমাদের বারবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়ার অধিকারকে সমর্থন করেছেন, আমাদের সমর্থনে সোচ্চার হয়েছেন, এমনকি বিধানসভায় পর্যন্ত আমাদের কথা তুলে ধরেছেন, সেই মেনে আপনি একটা স্ট্যান্ডিং অর্ডার প্রকাশ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন আগে 42% ক্লিয়ার করি, তারপর ওসব নিয়ে ভাবব। মুশকিলটা হচ্ছে এইখানে, এই যে 20% ডিএ 1 অক্টোবর থেকে ঘোষণা করা হলো, এটা কোন ফর্মুলায় হলো? এই 20% ডিএ আমাদের কবে প্রাপ্য হয়েছিল? তাহলে প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া টাকাটা কোথায় গেল? এবং এই 20% এবং 1 অক্টোবর এই দুটোই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় অর্থমন্ত্রীর সদিচ্ছা, সোজা কথায় দয়ার উপর নির্ভরশীল। গত 15 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি, আমরা সবাই দেখেছি যে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা সরকারের এই দয়া বা সদিচ্ছা খুব দীর্ঘস্থায়ী হয় না। তাহলে আমরা যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়ার যে আমরা দাবি করতাম, সেই দাবিটা আজকে কেন আমরা ভুলে যাব? তাহলে কি শাসক দল পরিবর্তন হলে সরকারে দাবিগুলোরও পরিবর্তন হবে?
অর্থাৎ আমার অপছন্দের সরকার থাকলে আমি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার স্ট্যান্ডিং অর্ডারের দাবি করব, সেই দাবিতে আন্দোলন করব, সেই দাবিতে ধর্মঘটের ডাক দেব, সেই দাবিতে কর্মবিরতি করব। আর সরকারে আমার পছন্দের শাসক দল এসে গেলে দাবিটা আমার পরিবর্তন হয়ে যাবে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার নীতির বদলে সরকারের দয়া বা সদিচ্ছার উপর 1 অক্টোবর থেকে 2026 থেকে 20% ডিএর ঘোষণাকে একেবারে অভিনন্দন জানাবো। এই যে মানে দ্বৈত অবস্থান, এটা কি কর্মচারী সংগঠনের পক্ষে খুব সম্মানজনক? এবারে আসুন, বহু কর্মচারী বন্ধু উদ্ভব হয়ে নৃত্য করছেন, এই সরকার আমাদের কর্মী বান্ধব সরকার, এই সরকার আগের সরকারের মতো হবে না, আমাদের সব কিছু দিয়ে দেবে, একটু অপেক্ষা করুন। অপেক্ষা তো করব, কিন্তু পরিস্থিতি কোন জায়গায় গেছে সেটা নিয়ে একবার পর্যালোচনা করব না? পূর্বতন সরকার সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে একটা কর্মীদের মানে তার কর্মী বিদ্বেষী অবস্থান থেকে কর্মী এবং পেনশনারদের চূড়ান্তভাবে বঞ্চনা করার লক্ষ্যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বদলে একটা স্টেট বেসড কনজিউমার প্রাইস ইন্ডেক্স খাড়া করেছিলেন এবং বলেছিলেন যে 2011 সাল থেকে নাকি এই প্রাইস ইন্ডেক্স আছে। যদিও স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলার প্রতিটা শুনানিতে আমি ব্যক্তিগতভাবে হাজির ছিলাম, একটা দিনও যায়নি যেদিন আমি ব্যক্তিগতভাবে এই শুনানিতে হাজির ছিলাম না। 3টে স্তরেই মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবীদের প্রশ্ন করেছেন যে আপনারা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানেন তাহলে আপনারা দিল্লি, চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের কিসের ভিত্তিতে দিয়ে দিচ্ছেন? রাজ্য সরকার উত্তর দিয়েছিলেন যে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের এবং চেন্নাই ওখানকার রাজ্য সরকারের ডিএর পার্সেন্টেজ অনুসারে দিচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে তারা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দেয়। তাহলে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেবেন, আর একাংশের ক্ষেত্রে এই কল্পিত রাজ্যভিত্তিক সিপিআই এর কথা বলবেন। এটা তো হয় না। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন আপনারা যদি এআইসিপিআই না মানেন আপনারা যে সূচক মেনে ডিএ দেন সেই সূচক আমাদের জানান। তখন রাজ্য সরকারের আইনজীবীরা বলেছিলেন যে দিল্লিতে তো জীবন ধারণের খরচ অনেক বেশি, জীবনযাত্রার মান অনেক বেশি, সেই কারণে ওখানে বেশি ডিএ দিই, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে যেহেতু খরচ কম, দৈনন্দিন জীবন চালানোর জন্য খরচ কম, সেজন্য এখানে কম দিই। তা আমরা সঙ্গতভাবে প্রশ্ন তুলেছিলাম, সেটাই যদি সত্যি হয় তাহলে পুরুলিয়া, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মানে সমস্ত জেলাগুলো, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল, আবার শ্রীরামপুর, চন্দ্রনগর, কলকাতা, এই সমস্ত শহর, হাওড়া, এই সমস্ত শহর, সব জায়গায় তো জীবনযাত্রার মান এবং প্রাইস ইন্ডেক্স এক নয়। পুরুলিয়ায় জিনিসপত্রের দাম যা বা জীবন ধারণের জন্য খরচ যা, নিশ্চয়ই কলকাতা শহরে তা নয়। তাহলে রাজ্য সরকার কি ভিন্ন ভিন্ন জেলায়, ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন হারে ডিএ দিয়েছেন? তা তো দেননি। এবং সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারের আইনজীবীদের কাছে বলেছেন যে আপনারা দিন, কোন সূচক মেনে আপনারা ডিএ দিচ্ছেন। তারা বলেছেন আমরা ইনস্ট্রাকশন আনাচ্ছি, কিন্তু সেই ইনস্ট্রাকশন সুপ্রিম কোর্টের অন্তিম রায় হয়ে যাওয়া পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছয়নি। অর্থাৎ স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তারা স্টেট বেসড কোনো সিপিআই এর কোনো অস্তিত্বের প্রমাণ দিতে পারেননি। এবং এটা যে সর্বৈব মিথ্যে তার প্রমাণ যে 18% আমরা ডিএ পেয়েছি। আপনি ভেবে দেখুন তো,
সেই ডিএটাকে রাজ্য অর্থ দপ্তরের আধিকারিকদের বলুন তো স্টেট বেস সিপিআই অনুসারে দেওয়া হয়েছে এটা প্রমাণ করতে। আরও মজার ব্যাপার, এই জোচ্চুরি করতে গিয়ে তারা বেস ধরেছেন 2012 ইকুয়াল টু 100 পয়েন্ট সিপিআই। 2011 থেকে স্টেট বেসড সিপিআই নাকি কার্যকর আছে, তার বেসটা হচ্ছে 2012 ইকুয়াল টু 100 পয়েন্ট, অর্থাৎ রাম না জন্মাতেই রামায়ণ জন্মে গেছে। এইখানটাই বড় ভয়ঙ্কর বিষয়, যেটা প্রত্যেকটি রাজ্য কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীকে আতঙ্কিত করে তুলেছে। সেটা হচ্ছে বর্তমান রাজ্য সরকারও এই একই স্টেট বেসড সিপিআই এর কথা বলছেন এবং সেটাই তাদের নীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। সুপ্রিম কোর্টে যে কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছেন সেখানেও তারা এই স্টেট বেসড সিপিআই এর বিষয়টি জানিয়েছেন এবং সেখানে তারাই নিশ্চিত করে বলছেন ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক সিপিআই ব্র্যাকেট দিয়ে কম্বাইন্ড রুরাল প্লাস আরবান declared by MOSPI is available from 2011 only, and comparison has been shown above from 2012 to 2024 between West Bengal CPI versus All India CPI, which has been converted to 2012 equal to 100. It is found that the West Bengal CPI is consistently less than AICPI. এটা তো হবেই। তাহলে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার পূর্বতন রাজ্য সরকারের যে চক্রান্ত, সেই চক্রান্তকে পুরোপুরি মেনে নিয়ে বর্তমান ক্ষেত্রেও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বদলে একটা স্টেট বেসড সিপিআইকে লাগু করতে চাইছেন এবং সেখানে বঞ্চনাটা কত আমি একটা তালিকা আপনাদের সামনে দিচ্ছি। এটা রাজ্য সরকারের তালিকা। 2012 সালে এআইসিপিআই 1982 ইকুয়াল টু 100 পয়েন্ট ধরে 969, সেখানে 2012কে 100 পয়েন্ট ধরে ওয়েস্ট বেঙ্গল সিপিআই হচ্ছে 100। 2013তে 1075, 111। 2014তে 1143, 119। 2015তে 1210, 122। 2016তে 1270, 129। 2017তে 1302, 132। 2018তে 1365, 141। 2019-এ 1470, 145। 2020-তে 1551, 158। প্রথমটি হচ্ছে এআইসিপিআই আর দ্বিতীয়টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিপিআই। 2020-তে 1551, 158। 2021-এ 1627, 166। 2022-এ 1723, 179। 2024-এ 1888, 195। পে কমিশন তো পাবেন। পে কমিশনে মূল প্রাপ্তির জায়গা ডিয়ারনেস রিলিফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দেয়া হচ্ছে কি দেয়া হচ্ছে না। পূর্বতন সরকারও স্টেট বেসড সিপিআই এর কথা বলে রোপা 2009-এর ডিএ এবং ডিয়ারনেস রিলিফ প্রদানের ক্ষেত্রে চরম বঞ্চনা এবং প্রতারণা করেছিলেন। বর্তমান সরকারও সেই একই নীতিতে স্টেট বেসড সিপিআই এর পক্ষে সওয়াল করছেন এবং এই কথা মানে আমি দায়িত্ব নিয়ে অত্যন্ত জোরের সঙ্গে বলতে পারি যে সপ্তম রাজ্য বেতন কমিশন, যে বেতন কমিশন এই রাজ্য সরকার তার মেম্বারদের নাম করেছেন, বসিয়েছেন, সেই রাজ্য কমিশন কিন্তু ডিএর যে সংস্থান করবে সেটাই স্টেট বেসড সিপিআই এর ভিত্তিতে, যেখানে রাজ্য সরকার নিজেই বলছেন ইট ইজ ফাউন্ড দ্যাট
the West Bengal CPI is consistently less than AICPI. অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে যে দাবিতে লড়াই করেছি, যে দাবিতে আমাদের এই মামলা, যে দাবিতে আমরা পরপর প্রত্যেকটি সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি, আন্দোলন করেছি, আজকে সেই দাবিটাই আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন বর্তমান সরকার। তারা এআইসিপিআই এর বদলে একটা কল্পিত স্টেট সিপিআই খাড়া করে ডিএর প্রশ্নে আমাদের চরম বঞ্চনার জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি প্রতিটি কর্মী সংগঠন, তাদের মধ্যে মত পার্থক্য থাকুক, নীতি আদর্শগত পার্থক্য থাকুক, তাদের বলবো আপনারা সবাই একসঙ্গে আলোচনায় বসুন এবং আমাদের প্রথম আন্দোলনের অন্যতম প্রধান দাবিটা হোক নো স্টেট বেস সিপিআই, অনলি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। না হলে কিন্তু আগামী দিনে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশ মতো বেতন ভাতা হয়তো পাবেন, কিন্তু যে মূল বিষয়টা, যেটা প্রতি 6 মাস অন্তর আমাদের বঞ্চিত থেকে আরো বঞ্চিত করে তোলে, সেই ডিএর প্রশ্নে বা ডিয়ারনেস রিলিফের প্রশ্নে আমরা কিন্তু একটা ভয়ঙ্কর বঞ্চনামূলক, শোষণমূলক এবং প্রতারণামূলক অবস্থানে পৌঁছে যাব। সব থেকে বড় কথা, কর্মরত কর্মচারীদের তবু বছরে 3% ইনক্রিমেন্ট আছে। যারা পেনশনার তাদের এই ডিয়ারনেস রিলিফটুকুই ভরসা। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিয়ারনেস রিলিফ পেতেই এই অবস্থা। এরপর যদি সিপিআই মেনে, স্টেট বেসড সিপিআই মেনে ডিয়ারনেস রিলিফ তারা পান, মারা যাওয়া ছাড়া তাদের দ্বিতীয় কোনো অপশান থাকবে না। তাই আমি প্রত্যেকটি কর্মী সংগঠন, পেনশনারদের সংগঠন, তাদের নেতৃত্বের কাছে করজোড়ে আবেদন করব, অবিলম্বে একসঙ্গে আলোচনায় বসুন এবং এক সুরে আওয়াজ তুলুন নো স্টেট বেস সিপিআই, অনলি এআইসিপিআই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।